আরে জবা, তুই পুকুর ঘাটে, আর আমি তোকে তোদের বাড়ি থেকে খুঁজে আসলাম। তোর সাথে যে আমার খুব দরকারি কথা ছিল রে জবা। কেন রে শিমুল, আমার সাথে তোর কি দরকার ছিল? তোর কি কোনো সমস্যা হয়েছে? হয়ে থাকলে আমাকে বল। কি রে শিমুল, তুই এখনো চুপ করে রয়েছিস কেন? তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বল না, আমি তো তোর একমাত্র বান্ধবী। তোর সমস্যার কথা তো আমাকেই বলবি। জানিস জবা, মা বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি মা বাবাকে কত বারণ করলাম যে আমি এখন বিয়ে করতে চাই না, কিন্তু তারা তো আমার কোনো কথাই শুনলো না। তাই তো এখন আমি তোর কাছে একটা বুদ্ধি নিতে আসলাম। তুই বল না রে জবা, এখন আমি কি করব? কি বলছিস রে শিমুল? তোর বিয়ে মানে? তুই তো আমার একমাত্র বান্ধবী, আমার সব মনের কথা তো আমি তোকেই বলি। তোর যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি কাকে আমার মনের কথা বলবো বল? কি করব বল জবা? বাবা মা শুধু আমাকে একটা কথাই বলে যে আমরা গরিব। আমার যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে ততই ভালো। কালকে আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে, এরপরে তোর সাথে আর হয়তো দেখা হবে না রে জবা। তোর বান্ধবী হিসাবে তোকে শুধু একটা কথাই বলতে চাই, তোর বাবা যদি তোকে বিয়ে দিতে চায় তাহলে তুই বিয়ে করে নিস, না হলে তোর সৎমা তোকে অত্যাচার করে করে মেরে ফেলবে রে জবা। আর আমার কথা ছাড় রে শিমুল, পোড়া কপাল আমার। এই কপালে কবে যে সুখ আসবে তা আমি নিজেও জানি না, কিন্তু তোর আগামী দিনের জন্য অনেক অনেক শুভ কামনা রইল। তুই ভালো থাকিস রে শিমুল। ঠিক আছে রে জবা, তাহলে এখন আমি বাড়িতে যাই। এসেছি অনেকক্ষণ হয়েছে, নইলে ওইদিকে আবার মা চিন্তা করবে। শোন শিমুল, বিয়ের পরে যখন বাবার বাড়িতে বেড়াতে আসবি তখন কিন্তু আমাদের বাড়িতে যাবি। আমাকে যেন আবার ভুলে যাস না। কি যে বলিস জবা, তুই আমার ছোটবেলার বান্ধবী, তোকে কেমন করে আমি ভুলে যাব? আমি এখন আসি রে জবা, তুইও বাড়িতে যা। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। আরে মা মিতু, তুই আজ এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস কেন মা? কি করব বলো মা, এত খিদে পেয়েছে আমার, খিদের জ্বালায় আর ঘুমোতেই পারলাম না। আহারে, খিদেতে আমার মেয়েটার মুখটা শুকিয়ে একটুখানি হয়ে গেছে। আরেকটা অকর্মার ঢেকি জবা এখনো যে পুকুর ঘাটে পড়ে আছে, কটা বাসন নিয়ে গেছে, এখনো মাজা শেষ হয় না। আমাকে খুঁজছিলে মা? কোনো দরকার ছিল? এই যে মহারানী বলে এতক্ষণে আসার সময় হলো, সেই কখন কটা বাসন নিয়ে পুকুর পাড়ে মাজতে গেছিস। এতক্ষণ কি করছিলি শুনি? আসলে মা, আমার ছোটবেলার বান্ধবী শিমুলের সাথে দেখা হয়ে গেছিল। ওর সাথে গল্প করতে করতে একটু দেরি হয়ে গেল মা। কি করতে হবে বলো, আমি এক্ষুনি করে দিচ্ছি। আমি তো ভালো করেই জানি তুই পুকুর পাড়ে গল্প করতেই যাস। যা, এখন দাঁড়িয়ে না থেকে আমার মেয়ের জন্য গরম গরম রুটি আর তরকারি বানিয়ে নিয়ে আয়। না মা, রোজ রোজ রুটি খেতে আমার ভালো লাগে না। আজকে আমি পরোটা খাবো, আমাকে পরোটা ভেজে দিতে বলো। আমার সোনা মেয়ে, তুই পরোটা খাবি? কি রে জবা, তুই এখনো হা করে দাঁড়িয়ে আছিস কেন? শুনলি না মিতু কি বললো? যা, মিতুর জন্য এক্ষুনি গরম গরম পরোটা ভেজে নিয়ে আয়, যা। কিন্তু মা, আমি তো বাসন মাজতে যাওয়ার আগে অনেক রুটি বানিয়ে রেখেছি, রুটিগুলো তো এখন নষ্ট হবে মা। কি বললি তুই? আমার মেয়ে পরোটা খাবে জন্য তোর এত অসুবিধা? আর ওই রুটিগুলো নষ্ট হবে কেন? ওই রুটিগুলো তুই রাতে খেয়ে ঘুমিয়ে যাবি, তোর জন্য কি আবার চাল নষ্ট করব নাকি? ঠিক বলেছ মা, রোজ রোজ কারি কারি ভাত খেয়ে চাল নষ্ট করা, আজ রুটি খেয়ে ঘুমাবে সেটাই বরং ভালো। কি হয়েছে? রোজ সকালে তোমাদের কি নিয়ে এত ঝামেলা হয় শুনি? তোমাদের জন্য একটা দিনও শান্তি মতো ঘুমাতে পারি না। কি করব বলো, তোমার আদরের মেয়েকে নিয়ে তো আর পারি না। ওকে যা করতে বলি তাতেই ওর সমস্যা। আরে, প্রত্যেকদিন সকালে তোমাদের মেয়েটাকে কথা না শোনালে কি পেটের ভাত হজম হয় না? আরে বাবা, তুমি আমাদের কথা শোনাচ্ছ কেন? এখন বুঝি এটা আমাদের দোষ? চলো মা, আমরা ঘরে চলে যাই। বাবা যেন তার আদরের মেয়ের কোনো দোষ চোখেই দেখতে পায় না, তাই বাবাকে আর কিছু বলে কোনো লাভ নেই। মারে, আমি খুব ভালো করেই জানি তুই তোর মার বোনের কথায় খুব কষ্ট পাস, তাই না? না বাবা, আমি মা বোনের কথায় কোনো কষ্ট পাই না। তুমি একটু দাঁড়াও বাবা, আমি এক্ষুনি তোমার খাবার বেড়ে দিচ্ছি। দাঁড়া মা, আমার খাবার নিয়ে তোকে এত তড়িঘড়ি করতে হবে না। মারে, আজ যে তোর এত কষ্ট, তার জন্য আমিই দায়ী বল। এসব তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি মা। আমি ভেবেছিলাম তোর মা মারা যাওয়ার পর আরেকটা বিয়ে করলে তোর মায়ের অভাবটা পূরণ হবে, কিন্তু কে জানতো তোর ছোট মা এসে
তোকে কোনোদিনও নিজের মেয়ে হিসাবে মানবে না? কি যে বলছো বাবা, তোমাকে এসব নিয়ে একদম চিন্তা করতে হবে না। না, আমি যাই, তোমার খাবারটা বেড়ে দিই। এইদিকে তো তোমার আবার দোকানে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। কি রে গোপাল, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? মনে হয় দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন চিন্তা করছিস। কি হয়েছে বল তো আমাকে। আমার আর কি চিন্তা রমেশ কাকা, মা মরা মেয়েটাকে নিয়ে চিন্তা করছিলাম। আমার মা মরা মেয়েটা মনে হয় এ জীবনে আর শান্তি পাবে না। সত্যি গোপাল, তোর বড় মেয়ে খুবই একটা লক্ষ্মী মেয়ে রে। লক্ষ্মী হয়ে কি হবে রমেশ কাকা, কপালটা তো পোড়া। এ বয়সে সারাটা দিন বাড়িতে খেটে মরে, একটুও রেহাই পায় না। আহারে, তোর মেয়েটার কষ্টের কথা শুনে খুব খারাপ লাগলো। তা গোপাল, তোর মেয়েটার তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ের একটা ব্যবস্থা কর। ভগবান চাইলে বিয়ের পরে সুখ হতে পারে তোর মেয়ের, দেখিস। কিন্তু অত কিন্তু কিন্তু করিস না তো গোপাল। মেয়েটাকে শান্তিতে রাখতে চাইলে ওর একটা বিয়ের ব্যবস্থা কর। হ্যাঁ রমেশ কাকা, আপনি কিন্তু কথাটা মন্দ বলেননি। দাঁড়ান, আজকে গিয়ে আমার বউয়ের সাথে আলোচনা করে দেখি বউ কি বলে। ঠিক আছে রে গোপাল, এখন তাহলে আমি আসি। তোর বউ যদি রাজি হয় তাহলে আমাকে জানাস। আমার হাতে বেশ কিছু ভালো পাত্রের সন্ধান আছে। ঠিক আছে রমেশ কাকা, পরে আমি আপনাকে জানাবো। আপনি এই কথাটা বলে আমার খুব উপকার করলেন। বলছিলাম কি বউ, মেয়েটা তো ভালোই বড় হয়েছে, এখন তো ওর বিয়ের কথা আমাদের ভাবা উচিত, বলো? আরে তুমি দেখছি একদম আমার মনের কথা বলেছো, কিন্তু এই সময় ভালো পাত্র কোথায় পাবো? আসলে আজকে দোকানে রমেশ কাকা এসেছিল। রমেশ কাকা বলল রমেশ কাকার হাতে নাকি ভালো কয়েকটা পাত্রের খোঁজ আছে। তুমি যদি হ্যাঁ বলো তাহলে আমি রমেশ কাকাকে জানাতে পারি। তারপরে না হয় পাত্রপক্ষ জবাকে এসে দেখে যাবে। কি? তার মানে এতক্ষণ ধরে তুমি জবার কথা বলছিলে? আমি তো ভাবলাম আমাদের মেয়ে মিতুর কথা বলছিলে। আর তাছাড়া ওই মা মরা মেয়েটাকে কি এখন তুমি টাকা পয়সা খরচ করে বিয়ে দেবে? এসব তুমি কি বলছো বউ? জবা তো আমারই মেয়ে, ওর বিয়েতে আমি টাকা পয়সা খরচ করব না? না, করবে না। কোথায় ভাবলাম আমি তুমি আমাদের মেয়ে মিতুর বিয়ের ব্যবস্থা করছো। তা না, তুমি ওই কাজের মেয়ে জবার জন্য পাত্র খুঁজছো। খবরদার বলছি, জবা আমার মেয়ে, ওকে তুমি কাজের মেয়ে বলবে না। শোনো, আমি বেঁচে থাকতে ওই মেয়েকে কোনোদিনও বিয়ে দেব না। কি বলছো তুমি এইসব? আমি একদম ঠিকই বলছি। আর তোমার যখন এতই বিয়ে দেওয়ার ইচ্ছে, তাহলে আমার মেয়ে মিতুর জন্য ছেলে দেখো। কিন্তু জবা ঘরে থাকতে মিতুর বিয়ে কিভাবে দেবে? তাতে তো গ্রামের লোকেরা তোমার মুখের উপরেই থুতু করবে। না, কথাটা তুমি মন্দ বলনি। তবে ওই জবার বিয়েতে আমি তোমাকে এত টাকা খরচ করতে দেব না। তোমার যখন এতই ইচ্ছে, তাহলে মিতুর জন্য পাত্র খোঁজো। দুটো বিয়ে এক খরচেই হয়ে যাবে। ঠিক আছে, দেখি কালকে রমেশ কাকাকে বলে রমেশ কাকা কি বলে। কি রে গোপাল, তাহলে তোর বউ রাজি হলো? আর বলবেন না রমেশ কাকা, অনেক কষ্টে আমার বউকে রাজি করিয়েছি। নিন, এখন আপনি তাড়াতাড়ি দুটো ভালো পাত্রের খোঁজ দিন তো। শোন গোপাল, পাশের গ্রামে মোড়লের ছেলের জন্য পাত্রী খুঁজছে। তুই যদি বলিস তাহলে আমি ওদের খবর পাঠাতে পারি। কি বললেন রমেশ কাকা? মোড়লের ছেলে? তাহলে তো খুব ভালোই হয়, আপনি ওদেরকে খবর পাঠান। আমিও বাড়িতে গিয়ে আমার বউকে জানাই। কিন্তু আমার তো এখন আমার ছোট মেয়ে মিতুর জন্য একটা ভালো পাত্রের দরকার। শোন গোপাল, আগে না হয় তোর বড় মেয়ে জবার একটা গতি হোক, তারপরে না হয় তোর ছোট মেয়ে মিতুর জন্য পাত্র খোঁজা যাক। কিন্তু রমেশ কাকা, এতে তো আমার বউ কোনোভাবেই রাজি হবে না। আর এসব নিয়ে অত চিন্তা করিস না তো গোপাল, সব ঠিক হয়ে যাবে। আমি তাহলে ওদের সাথে কথা বলে দেখি, তারপরে তোকে জানাবো। আজ তাহলে আসি। না, আমার তো সব বাসন মাজা হয়েই গেছে। এগুলো নিয়ে তাড়াতাড়ি এখন বাড়ি ফিরে যাই, নইলে আবার মা রাগারাগি করবে। জবা যখন বাড়ির দিকে যেতে লাগলো, তখন দেখলো একজন বয়স্ক ভদ্রমহিলা মন খারাপ করে গাছের নিচে বসে। আরে কাকিমা, আপনার কি হয়েছে? আপনি এই সময় এইভাবে গাছের নিচে বসে আছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনার খুব মন খারাপ। কি হয়েছে কাকিমা, আমাকে বলুন। মা গো, আমি অনেক বড় বিপদে পড়েছি। এখন কি করব কিছুই বুঝতে পারছি না। বিপদ? কেন, কি হয়েছে আপনার কাকিমা? আমাকে সবকিছু খুলে বলতে পারেন। মা গো, আমি অনেক দূর গ্রাম থেকে এসেছি। এইদিকে এক চোর এসে আমার সবকিছু চুরি করে নিয়ে গেছে। আমি যে এখন বাড়িতে ফিরবো সেই টাকাও আমার কাছে নেই। আর আমার এত খিদে পেয়েছে, খিদের জ্বালায় আমি তো হাঁটতেও পারছি না। আহারে, আপনার সাথে তো খুব অন্যায় হয়েছে কাকিমা। হ্যাঁ মা, এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। কে আমাকে একটু সাহায্য করবে, কে আমাকে একটু খেতে দেবে? কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এই গ্রামেরই মেয়ে মা,
পারলে তুমি একটু আমাকে সাহায্য করো। কিন্তু আমি তো একটা নিজেই আশ্রিতার মতো থাকি, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? বেশ, তাহলে আর কি, আমি এখানেই পড়ে থাকি। দেখুন কাকিমা, আপনি তো আমার মায়েরই মতো, আপনাকে এভাবে ফেলে রেখে আমি কিভাবে যাব? আপনি চলুন আমার সাথে, আমি যতটুকু পারবো আপনাকে সাহায্য করব। কি বললে? ওই মা মরা মেয়েটাকে তুমি মোরলের ছেলের সাথে বিয়ে দেবে? না না, এটা আমি কিছুতেই হতে দেব না। এসব তুমি কি বলছো? তোমরা তো মেয়েটাকে জীবনে কোনোদিনও শান্তিতে থাকতে দিলে না। এবার এত ভালো একটা সম্বন্ধ এসেছে, এখানে বিয়ে দিয়ে মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দাও। তোমার লজ্জা করে না? ঘরে যে তোমার আরেকটা মেয়ে আছে সেটা কি তোমার মনে নেই? মোরলের ছেলের সাথে যদি বিয়ে দিতে হয় তাহলে আমার মেয়ে মিতুকেই দিতে হবে। ছোট মা। কিরে জবা, সাথে করে তুই এটা কাকে বাড়িতে নিয়ে এসেছিস? মা, আসলে উনি অনেক বিপদে পড়েছে। তাই তুই ওনাকে বাড়িতে নিয়ে চলে এলি? নিজেরই থাকার ঠিক নেই, উনি আবার আরেকজনকে জুটিয়েছি। আর আপনারও বলিহারি, যান এখান থেকে চলে যান, এখানে কোনো সাহায্য হবে না। বিশ্বাস করুন বোন, অনেক বিপদে পড়ে আপনাদের বাড়িতে এসেছি, দয়া করে আমাকে একটু সাহায্য করুন। আপনি বিপদে পড়েছেন তো আমরা কি করব? চেনা নেই জানা নেই, হুট করে কি বাড়িতে তুলবো? চোর না ছেচর আপনি, কে জানে? আরে বউ, তুমি ওনাকে এইভাবে বলছো কেন? উনি একটা বিপদে পড়েই তো এখানে এসেছে নাকি? আচ্ছা দিদি, আপনি থাকুন এখানে, আমাদের কোনো সমস্যা নেই। কি বললে? কোনো সমস্যা নেই? আমরা কি এখানে ছত্রশালা খুলে রেখেছি নাকি? না না, আমার বাড়িতে কোনো জায়গা হবে না। এমনিতেই আমাদের এই মা মরা মেয়েটাকে খাওয়াতে খাওয়াতে ফকির হওয়ার জো। বলছিলাম কি মা, আমি না হয় ওনাকে আমার ভাগের খাবারটুকুই দেব, তবু ওনাকে এখানে থাকতে দাও। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি বেশি দিন থাকবো না, একটা দিন থাকতে দিলেই হবে। ওইদিকে আমার খোকা মনে হয় আমার চিন্তা করছে। বেশ, তাহলে আপনি থাকুন এখানে। শোনো বউ, এটা আমার বাড়ি, তাই আমি যা বলবো তাই হবে। আজকের দিনটা উনি আমাদের বাড়িতেই থাকবে। কি বলছো মা? মোরলের ছেলে? এত ভালো ছেলের সাথে শেষে কিনা ওই কাজের মেয়ে জবার বিয়ে হবে? হ্যাঁ মা, তাহলে আর বলছি কি, তোর বাবাকে তো ভালো করেই চিনিস, একবার যা বলে সেটাই করে ছাড়ে। তাহলে এখন কি হবে মা? আমার চোখের সামনে ওই জবার এত ভালো ছেলের সাথে বিয়ে হবে? আমি তো এটা সহ্য করতেই পারবো না মা। না রে মা, তুই চিন্তা করিস না, আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেব না। আর এটার থেকে বাঁচার এখন শুধুমাত্র একটাই পথ আছে। কি পথ আছে মা? শোন, সবার আগে ওই মুখপুরীর জন্য একটা ছেলের খোঁজ করতে হবে। কিন্তু মা, ওর জন্য কোনো ভালো ছেলের খোঁজ করো না কিন্তু। আরে ধুর, ওকে যদি কোনো ভালো ছেলের সাথে বিয়ে দেই তাহলে তো আমাকে অনেক টাকা পয়সা খরচ করতে হবে। দেখি ওর জন্য কোনো চাষাভুষো খোঁজ পাই কিনা, এ নিয়ে তুই একদম চিন্তা করিস না। এখানে বসুন কাকিমা, এটা আমার ঘর। সে কি মা, তোমাদের বাড়িটা তো বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, আর এমন ঘরে, এত ছোট ঘরে তুমি থাকো? থাকি আর কোথায় কাকিমা, সারাদিনটা তো বাইরে কাজ করতে করতেই কেটে যায়, শুধু রাতে ঘুমাই। আচ্ছা কাকিমা, আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এই নিন কাকিমা, আপনার জন্য খাবার এনেছি, খাবারটা খেয়ে নিয়ে একটু বিশ্রাম করুন। সে কি মা, আমার তো মনে হয় তোমার ভাগের খাবারটা আমার জন্য এনেছো। তুমি যদি সব খাবার আমাকে দিয়ে দাও তাহলে তুমি কি খাবে বলো তো? আমায় নিয়ে কোনো চিন্তা করবেন না কাকিমা, না খেয়ে থাকার অভ্যাস আমার আগে থেকেই আছে, আপনি খাবারটা খেয়ে নিন। না না মা, তা কি করে হয়? তুমি খাবার খাবে না, না খেয়ে থাকবে, আর তোমার ভাগের খাবারটা আমি খেয়ে নেব? চলো মা, এই খাবারটা দুজনে ভাগ করে খাই। আসো এখানে বসো। সত্যি মা, তুমি খুব লক্ষ্মী মেয়ে। তোমার মতো এমন একটা মেয়েকে যদি আমি আমার খোকার বউ বানাতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। দিদি, আমি আপনাদের কথা বাইরে থেকে সব শুনেছি। আপনি কি বললেন? এমন একটা মেয়েকে আপনার খোকার বউ বানাতে চান? তার মানে আপনার ছেলে আছে? হ্যাঁ বোন, তুমি ঠিকই শুনেছো, আমার আছে একটা ছেলে। আমার ছেলের জন্য কবে থেকে মেয়ের খোঁজ করছি, কিন্তু আমাদের মতো গরিব ঘরে কে মেয়ে দেবে বলো তো? কি যে বলছেন দিদি, তা আপনার ছেলে কি করে শুনি? ওই তো চাষবাসের কাজ করে। আমাদের মতো গরিব ঘরের ছেলেদের চাষবাস ছাড়া আর কি কাজ করবে বলো তো? কি চাষবাসের কাজ? তা তো খুব ভালো, এমনই একটা ছেলে খুঁজছিলাম আমরা। কি বললে বোন? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারিনি। বলছিলাম আমাদের জবার জন্য আমরা এমনই একটা ছেলের খোঁজ করছিলাম। আপনি যদি মনস্থির করেন তাহলে তুলির বাবার সাথে আমি কথা বলে দেখতে পারি। সত্যি বলছো বোন? তোমরা জব আমাকে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাও? দেব না কেন, অবশ্যই দেব। জবার বাবার সাথে আজ রাতেই কথা বলবো।
এরপর রাতে জবার বাবার কাছে জবার সৎমা সমস্ত কথা খুলে বলল। কি বলছো তুমি বউ? মিতুকে বিয়ে দেবে মোরলের ছেলের সাথে, আর জবাকে বিয়ে দেবে অজানা অযোগ্য পাত্রের সাথে? আরে তুমি অযোগ্য বলছো কেন? তোমার মেয়েরই বা কি গুণ আছে? ওরা যে তোমার মেয়েকে বিনে পয়সায় তাদের বাড়ির বউ করে নিয়ে যাচ্ছে, এটাই তো অনেক। আর তাছাড়া আমি কিন্তু জবার বিয়ের পিছনে তোমাকে একটা টাকাও খরচ করতে দেব না। ছি ছি বউ, আমি আগে থেকেই জানতাম যে তুমি জবাকে একদমই পছন্দ করো না, কিন্তু তুমি না জেনে শুনে মেয়েটাকে জলে ভাসিয়ে দেবে। শোনো, অত কথা বলতে এসো না। তোমার মেয়েকে যে আমি বিয়ে দিতে রাজি হয়েছি, এটাই তো অনেক। আর কালকেই রমেশ কাকাকে বলবে মোরলের বাড়িতে খবর পাঠাতে। আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার মিতুর বিয়ে মোরলের ছেলের সাথে ধুমধাম করে দিতে চাই। জবা, মা জবা, তুই কি ঘুমিয়ে পড়েছিস মা? জবা, না বাবা, আমি এখনো ঘুমাইনি। কি হলো বাবা, এত রাতে তুমি আমার ঘরে যে? আমাকে কিছু বলবে? আসলে মা তোকে একটু দেখতে ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। তা তোর নতুন কাকিমা সে কি ঘুমিয়েছে মা? হ্যাঁ বাবা, উনি সবেমাত্র ঘুমিয়েছে। মারে, আমি হলাম তোর অসহায় বাবা। কোথায় তোকে একটা ভালো পাত্র দেখে ধুমধাম করে বিয়ে দেব, সেটা মনে হয় আমার কপালে নেই রে মা। বাবা, তুমি এভাবে নিজেকে দোষ দিও না। আমার কপালে যা আছে তা তো আমাকে সইতেই হবে, বলো। না রে মা, তোর সাথে যা যা হচ্ছে তার জন্য তো শুধু আমিই দায়ী। বাবা, তুমি এভাবে বলো না। আমি খুব ভালো করেই জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। তোর মা বলছিল তোর এই কাকিমার নাকি একটা ছেলে আছে। তুই যদি রাজি থাকিস তাহলে তোর মা তোর ওই কাকিমার ছেলের সাথে তোকে বিয়ে দিতে চায় মা। আমি আর কি বলবো বাবা, তোমরা আমাকে যা করতে বলবে আমি তাই করব। তোমরা তো আর আমার খারাপ চাইবে না, বলো। আমি সত্যিই তোর অসহায় বাবা, তাই তো আজ তোকে অজানা অযোগ্য পাত্রের হাতে তুলে দিতে চাইছি মা। তুই আমাকে ক্ষমা করে দিস। তুমি এত চিন্তা করো না বাবা, ভগবান চাইলে দেখবে সবকিছু ভালোই হবে। যাও বাবা, তুমি এখন ঘুমাতে যাও, অনেক রাত হয়ে গেছে। ঠিক আছে মা, তুইও ঘুমিয়ে পড়। বেশি রাত পর্যন্ত জেগে থাকিস না, আমি আসি। ঠিকই বলেছ মা, ভগবান চাইলে তোমার সাথে ভালোই হবে। ভগবান যা করবে ভালোই করবে। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি আসি। আগামী শুক্রবার আমি ছেলেকে নিয়ে চলে আসব। সবই তো বুঝলাম দিদি, কিন্তু আপনার ছেলে তো আমার মেয়েকে দেখলো না, এতে পরে কোনো সমস্যা হবে না তো? এসব নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আমার ছেলে মা ভক্ত। আমি যেখানে বিয়ে করতে বলবো আমার ছেলে চোখ বন্ধ করে সেখানে বিয়ে করবে। তোমরা আগামী শুক্রবার বিয়ের আয়োজন করো। কিসের আবার আয়োজন? আপনারা শুধু এসে মেয়েকে নিয়ে যাবেন, তাহলেই আমার শান্তি। কি বলছো তুমি এইসব? আপনি উনার কথায় কিছু মনে করবেন না দিদি। আচ্ছা ভাই, তাহলে এখন আমি আসি। থাকো মা, আর তুমি কোনো চিন্তা করো না। আজ আমার খুব আনন্দ হচ্ছে মা, ওই জবার কপালে অমন একটা জামাই জুটেছে। এটা ভেবেই তো আমার মনটা আনন্দে ভরে উঠেছে মা। তুই কি ভেবেছিস ওই মা মরা মেয়েটাকে আমি ভালো ঘরে বিয়ে দেব? এতদিন ওই মেয়েটাকে এ বাড়িতে জ্বালিয়েছি, এখন দেখিস শ্বশুর বাড়িতেও জ্বলে পুড়ে মরবে। ঠিকই বলেছ মা, এই পরশুই তো শুক্রবার। এই শুক্রবারে ওই জবাকে চাষার ঘরে পাঠিয়ে আমি যাব মোরলের ঘরে। হ্যাঁ মা, শুধু ওই আপদটা এ বাড়ি থেকে দূর হোক, তারপরে দেখিস মোরলের ছেলের সাথে তোর বিয়ে আমি কত ধুমধাম করে দেই। মা, কাল আমার বিয়ে। না জানি আমার কপালে আর কত দুঃখ আছে, কোথায় গিয়ে আমাকে পড়তে হবে। সৎ মা আমাকে যতই কষ্ট দিক, তবু তো এতদিন আমি নিজেদের লোকেদের কাছে ছিলাম। এখন জানি না আমাকে কোথায় গিয়ে পড়তে হবে। কিরে জবা, সকাল হলেই তো তোর বিয়ে। কেমন লাগছে তোর? শেষে কিনা তোকে চাষার ঘরে পড়তে হবে। এভাবে বলছিস কেন বোন? ভগবান আমার কপালে যা লিখে রেখেছে আমি তাতেই খুশি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুই কত খুশি। ভেতরে ভেতরে তো হিংসায় জ্বলে মরছিস। আমার বিয়ে হবে মোরলের ছেলের সাথে, আর তোর বিয়ে হবে চাষার সাথে। হা 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 হা। শোন জবা, কাল সকাল সকাল শাড়িটা পরে তৈরি হয়ে থাকবি। যত তাড়াতাড়ি তুই এই বাড়ি থেকে বিদায় হতে পারবি তত তাড়াতাড়ি আমার শান্তি। কথাটা যেন মনে থাকে। চল মা মিতু, ঘরে চল। আরে রমেশ কাকাজি, তুমি এখানে? কেন ভাই, উনার কি এখানে আসা কোনো মানা আছে? ছি ছি দিদি, আমি সে কথা বলিনি। আসলে আপনারা যে ওনাকে চেনেন সেটা তো আমি জানতাম না। আসুন আসুন, ভেতরে আসুন, বসে কথা বলি। এই যে ভাই, এটাই হলো আমার ছেলে। মা, এ আমি কি দেখছি? উনার তো রাজপুত্রের মতো চেহারা, আর উনার পোশাক দেখেও তো মনে হচ্ছে না উনি চাষার ঘরের ছেলে। আরে চুপ কর। কাক ময়ূরের পালক লাগালেও ময়ূর হতে পারে না, কাকই থাকে, বুঝলি? আরে গোপাল, আমি তো তোকে উনার ছেলের কথাই বলেছিলাম।
কিন্তু তোরা যে চুপি চুপি আমাকে কিছু না জানিয়ে কাজ ছেড়ে ফেলেছিস সেটা তো আমার জানা ছিল না। আর যা হয়েছে ভালোই হয়েছে। এখন তো আমাদের ঘরে নিয়ে চল। এই যে ভাই, আজ কিন্তু আপনার বড় মেয়ে জবাকে আমরা সাজিয়ে গুছিয়ে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব। এই যে দেখছেন, এখানে 100 ভরি গহনা আছে, আপনাদের বিয়েতে কোনো খরচ করতে হবে না। কি 100 ভরি স্বর্ণ? মা, কিছু একটা করো। আগে আমি তো আপনাদের কথা কিছুই বুঝতে পারছি না। 100 ভরি সোনা মানে? আমি আপনাকে সবটা খুলে বলছি। আমি হলাম পাশের গ্রামের মোড়লের স্ত্রী। আসলে আমি আমার ছেলের জন্য একটা ভালো মেয়ের খোঁজ করছিলাম, তাই তো আমি গ্রামে গ্রামে গরিব সেজে ঘুরে বেড়াচ্ছিলাম ভালো একটা মেয়ের সন্ধানে। তার মানে আপনি পাশের গ্রামের মোড়লের স্ত্রী, আর এটা আপনার ছেলে? আপনার ছেলের সাথেই তো আমার মেয়ে মিতুর বিয়ে দিতে চেয়েছিলাম। ক্ষমা করো বোন, তোমার ছোট মেয়ে মিতু আমার ছেলের যোগ্য না। যেই মেয়ে নিজের বড় বোনকে অবহেলা আর অবজ্ঞার চোখে দেখে, সে কোনোদিনও বাড়ির ভালো বউ হতে পারে না। কি বললেন? আপনার এত বড় সাহস! আপনি আমার মেয়েকে অযোগ্য বললেন? আমি একদম ঠিক কথাই বলেছি। তোমাদের বাড়িতে একদিন থেকেই আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে তোমরা মা মেয়ে ওই মা মরা মেয়েটাকে একদম সহ্য করতে পারো না। তাই তো ওই মেয়েকে চাষার ঘরে পাঠিয়ে নিজের মেয়েকে ধুমধাম করে বিয়ে দিতে চেয়েছিলেন। মা, এখন আমার কি হবে? মারে, মন খারাপ করিস না। বলছিলাম কি, এখনো সময় আছে, তোমরা দুজন নিজেকে শুধরে নাও, তাহলে হয়তো বাকিটা জীবন ভালোভাবে কাটাতে পারবে। বলছিলাম কি দিদি, আর একটু ভেবে দেখলে হতো না? আপনার অমন রাজপুত্রের মতন ছেলেকে মা মরা অভাগীর সাথে বিয়ে দেবেন? হ্যাঁ, তাই দেব, কারণ ও তোমার মেয়ের থেকে শতগুণ ভালো। ও তোমার শিক্ষা পায়নি, নিজের যোগ্যতায় মানুষের মতন মানুষ হয়েছে। খবরদার, আমার মায়ের অপমান আমি কিন্তু একদম সহ্য করব না। আমার মা আমাকে যতই অযত্ন করুক, কিন্তু আমার নিজের মা মারা যাওয়ার পর থেকে এই মাই আমাকে বড় করে তুলেছে। এসব তুমি কি বলছো মা? আমি একদম ঠিক কথাই বলছি। আপনাদের হয়তো অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমার মা না চাইলে আমি কোনো মতেই আপনার ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি আমার মাকে অনেক ভালোবাসি। মা, তুই আমাকে এত ভালোবাসিস, আর আমি এতদিন ধরে তোর উপরে কত অন্যায় অত্যাচার করেছি, আর তুই আমার জন্য আজ এত ভালো সম্বন্ধটা ফিরিয়ে দিচ্ছিস? কি গো, তুমি জবার বিয়ের আয়োজন করো, আমি নিজের হাতে আমার সব গয়না দিয়ে ওকে সাজিয়ে দেব। মা, এসব তুমি কি বলছো? চুপ কর, একদম তুই কোনো কথা বলবি না। উনি তো ঠিকই বলেছেন, আমি তোকে কোনো শিক্ষা দিতে পারিনি, না হলে তুই তোর বড় বোনকে এতটা হিংসে করতে পারতি না। দেখ, ও তোর আর আমার জন্য নিজের সুখ ত্যাগ করতে রাজি, অথচ এখনো আমরা নিজেদের কথাই ভেবে যাচ্ছি। মিতু বোন, তুই মন খারাপ করিস না। ছোট মা, ওই গয়নাগুলো তুমি মিতুর জন্যই রাখো, আমাকে দিতে হবে না। না না দিদি, এতদিন আমি তোকে অনেক কিছু থেকে বঞ্চিত করেছি, কিন্তু আর না, এগুলো তোরই প্রাপ্য। কি গো, তুমি এখনো বসে আছো কেন? যাও, গিয়ে বিয়ের আয়োজন করো। আমরা সবাই মিলে আমার মেয়ে জবার বিয়ে খুব ধুমধাম করে দেব।